বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক শয্যা ৪৪তম সাধারণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি ছাত্রদলের সভাপতি জনাব জাকির আহমেদ, সাধারণ সম্পাদক সহ আপনাদের সকল নেতৃবৃন্দ আর আয়োজনের পিছনে যাদের পরিশ্রম আছে তাদেরকে অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনী আগের থেকে আজকের এই আলোক প্রদর্শন 1979 সালের 1 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম প্রতিষ্ঠিত হয় কাজী আসাদের আহ্বায়ক করে। গতকালটি জাতির জীবনে একটি মর্মান্তিক দুঃখের দিন, বেদনার দিন। আমরা সেই দিনটি গতকাল পাঠ করলাম। ছাত্রদলের জন্য এই দিনটি আরেকটি স্মৃতি রয়ে গেছে, শহীদটা খুব বেদনাদায়ক। সেই ডাক্তারকে জিয়াউর রহমান 30 মে রমনা পার্কের উল্টো দিকে একটা দেখতেন পুরাতন গণভবন নামে পড়েছে। এই গণভবনে সেদিন ছাত্রদলের কাউন্সিল বা কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেটা সংগঠিত হয়েছিল। তিনি চট্টগ্রাম থেকে সরাসরি ছাত্রদলের সেই কাউন্সিল উদ্বোধন করার জন্য আসবেন এই প্রত্যাশা নিয়ে সেদিন যারা ছাত্র নেতৃবৃন্দ ছিল তারা অপেক্ষা করছে। জিয়াউর রহমান আসেনি, আসতো তার শাহাদাত বরণের পরীক্ষায়। ঘটনাচক্রের স্বাভাবিকভাবে এমন একটি ক্ষণজন্ম মহাপুরুষের ষড়যন্ত্রকারীদের শাহাদাত বরণটাকে কারো মধ্যে চেতনার উজ্জীবিত হল প্রতিবাদে। কেউ কেউ ভয়ে ভীত হয়ে সেই স্থান ত্যাগ করল। সকাল 8টায় এখান থেকে একটি মিছিল শুরু হয়। জাতীয়তাবাদী যুব দলের আমরা যারা তেসরা জুন বাইতুল মুকাররমে একটি জনসভা করার আয়োজনের দায়িত্বটি আমাদের উপর অর্পিত ছিল। তখন 60টি মাইল সকালবেলা এখানে প্রচার কার্যে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে নামতে প্রায় 100-এর উপরে কর্মী। তখন আমি এবং গল্পটুলা বলু এখানে উপস্থিত। সকল মাইক রিক্সায় বাঁধা হল, কর্মীরাও রিক্সায় তুলল প্রচার করার জন্য। অমনি সময় সকাল 8টার সুস্পষ্টভাবে জানতে পারলাম সেই জিয়াউর রহমান আমাদের মাঝে নেই। আমরা ছোট বড় ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তাদেরকে খোঁজার চেষ্টা করলাম না। তখন এটি অফিস, এই অফিসে তখন সকালবেলা নিশ্চয়ই নেতৃবৃন্দের উপস্থিত হওয়ার কথা না। আমরা এই সঠিক দেশ শুনব ছাত্র যুবক আমরা প্রথম মিছিল বের করলাম। এখান থেকে উল্টো পাশে
জানি না কেন আমাদের মধ্যে সাহসিকতা আসলো, কেন আমরা ভীত হই নাই। জিয়ার চেতনাই বলে আমাদেরকে সেদিকটা উদ্বুদ্ধ করেছিল সাহসিকতা। আমাদের স্লোগানের ভাষা ছিল, জিয়া তোমার কথা দিলাম স্বাধীনতা রাখত। আমাদের স্লোগানের ভাষা ছিল, জিয়া তোমার কথা দিলাম গণতন্ত্র রাখত। এই দুটি শব্দের মধ্য দিয়েই আমরা যাত্রা শুরু করলাম। ফকিরাপুরের মোড়ে যাওয়ার পর আমরা পিছনে তাকিয়ে দেখি হাজারো লোক, পথচলা মানুষগুলি প্রতিবাদের সাথে তারও স্ব উদ্যোগে তারা জিয়াই হত্যাকাণ্ড থেকে মেনে নিতে পারল না। আমাদের সাহসটা সঞ্চারিত হল। ফকিরাপুর থেকে বঙ্গবনের প্রধান গেট যখন যায়, পিছনে তাকিয়ে লোকজনেরা ছিল নাই। পুরো রাস্তা ভরা থাকবে মানুষে মানুষের ঢল নামল। আমরা ঘুরে আবার পল্টনে যখন আসি, গণভবন থেকে যে সকল ছাত্ররা উপস্থিত ছিল কাউন্সিলে, সেই ছাত্র নেতৃবৃন্দ এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে। যখন ঢাকা শহরের মানুষের ঢল নামছে, তখন আমাদের নেতৃবৃন্দ সবাই এখানে আসলেন। আমার যতটুকু মনে পড়ে, সেদিন সারা দেশটা ছিল শোকার্ত, কিন্তু শোককে শক্তিতে পরিণত করে উত্তাল ঝড় বলল এর প্রতিবাদে। এই প্রতিবাদের ভাষা নেপথ্যের ষড়যন্ত্রকারীরা বুঝতে পারল, তাই তারা সেদিন পিছিয়ে যেতে গেল। ওইদিনই একটি নতুন সরকার গঠন হওয়ার কথা। সেদিন বিএনপির সরকার, সেদিনই কিন্তু না থাকার কথা। কিন্তু মানুষের যে শক্তি, যে জনশক্তি, সেই শক্তির কাছে অস্ত্র দিতে না। সেদিন ঢাকা শহরটাই ছিল একটা মিছিলের শহর, প্রতিবাদের শহর। কেউ ঢাকা ছেড়ে চাই। আমাদের জিয়া মরদেহ পেতে একটা লম্বা সময় লাগলো। এর মধ্যে গায়েবী জানাজা, আজকের স্টেডিয়াম ভরপুর। এই জানাজার মধ্যে হঠাৎ বৃষ্টি। দলীয় কার্যালয় থেকে জিয়া রহমানের যে পোর্ট্রেট, ওখানে নিয়ে গেছিলাম, সেই খাবার হাত থেকে নিয়ে গেল বলতে পারবো না। অর্থাৎ জনতার জিয়ার যে ছবি জনতার হাতে চলে যেত। দেখলাম টাকাতে ফেলতে মিছিল অনেক দূর করছে। জানাজার লোকগুলোই মিছিলে যোগ না দিয়ে উপায় থাকতো না। সামরিক কর্মকর্তা যারা জানাজার অনুষ্ঠিত অংশগ্রহণ করেছিল, তারা অনেকটাই ভয়ে জনরোষে আপনার কথাই কিনা, তারা অনেকটাই কিন্তু পালিয়ে কোনোরকম যেতে পারব। অঝরে বৃষ্টি হচ্ছে, খবর আসলো জিয়া রহমানের লাশ ঢাকায় আসছে। তখন আমরা যখন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা হাঁটু পারি না, কিন্তু গোড়ালিটা ডুবে যায়। কিন্তু এই বৃষ্টি বাদলা, এই ঝড় তুফান কোনো কিছু আটকাতে পারল না জনগণের ঝড়কে। সেই জনগণ আস্তে আস্তে হাজির হল আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়, তখন সংসদ ভবন, সেখানে জিয়া রহমানের মরদেহ। আমার নিজের চোখে যেটা দেখলাম, ওই সামরিক বাহিনীর লোকটা সেখানে শৃঙ্খলা রক্ষা করছে। একজন লোক লুঙ্গি পরা হাতে থাকে, তার জিয়া রহমানকে দেখার জন্য সে একটু সামনে বাড়ছিল। আর্মির কোন এক মেজর তাকে ধাক্কা দিয়ে ছড়িয়ে দিতে গিয়ে বলছিল ডিসিপ্লিন রক্ষা করে। লোকটার বাড়ি কখন কোথায় তখন বুঝলাম তার কথার মধ্য দিয়ে। নোয়াখালীর ভাষায় সুস্পষ্ট ভাবে ছাতিটা হাতে নিয়ে মেজরের বুক বরাবর করলেন।
একটা অস্ত্রার গাড়ি দিয়ে বলল, শৃঙ্খলা, তোমরা কোথায় ছিল? আমি সেই ভাষায় বলছি না, তুমি যেটা বলছে, অর্থাৎ মানুষের চোখে মুখে যে আগুনের তেজ সেটা লক্ষ্য করেছে। এই আগুনের লেলিহানটা কিন্তু হঠাৎ একটা ব্যক্তির জন্য নয়, আদর্শের জন্য, চেতনার জন্য। যারা ভেবেছিল জিয়া রহমান নায়েক দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি, তিনি শেষ বিএনপি মাইনাস জিয়া জিন না পাইনি। সে কারণেই যে একজন ব্যক্তির মৃত্যু হতে পারে, কিন্তু চেতনার কখনো মৃত্যু হয় না। সে কারণে জিয়া নাই, জিয়ার চেতনা সবার অন্তরে লালিত। সবাই অন্তর্দৃষ্টিতে জিয়াকে দেখছে, প্রতি পদে পদে প্রত্যেকটা আন্দোলনের বাঁকে বাঁকে জিয়ার কথা মনে পড়ে। শুধু কি তার জন্মদিনে বা ৭ বর্ষিকীতে না, সবসময় দুর্যোগ, সবসময় জাতির উপর যখন কোন অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফেসিবাদের জন্ম হয়, তখন এই প্রতিবাদী মানুষের অন্তরে নাড়া দেয় জিয়াকে। সে কারণেই জনগণ এবং বিএনপির সকল নেতাকর্মীরা এত সাহসী, এবং তাদের মধ্যে যে উদ্দীপনা, শত বাধা বিপত্তি, এমনকি যাদেরকে এই যে গুলি করে মারছে ছাত্রদেরকে, সাধারণ মানুষকে, শুক্রবার যদি না হয়ে রোববার হতো, তাহলে কোর্ট কাছারিতে ছাত্র দলের নেতার সংখ্যা উপস্থিত থাকতো কমপক্ষে 1000 টাকা। অর্থাৎ এই যে প্রতিদিন মিথ্যা মামলার হাজিরা নিয়ে আদালতকে মোকাবেলা করা, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃত্ব, আর ছাত্ররা কোথায় সুন্দর? তাদের শিক্ষা প্রতিষ্ঠানে। মা বাবা কত সাত করে আপনাদেরকে পাঠিয়েছে লেখাপড়া করতে। আপনার প্রত্যেকটা ছেলে মেধাবী, মেধাবী না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুযোগ পেতেন না। কিন্তু সেই মেধা কি হচ্ছে আজকে? মেধার অপমৃত্যু হচ্ছে ধীরে ধীরে। একজন ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত যেতে পারবে না, সে ছাত্র আবাসে থাকতে পারবে, সে তার ক্লাসে যে লেখাপড়া করবে সেটা পারবে না। 17 বৎসরে কত সম্ভাবনা জীবন হারিয়ে গেল। আপনাদের আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমান কমিটি যেন ফ্যাসিস্ট সরকার এর আমলে এটাই যেন রাজপথে শেষ করা পারে। আমরা আপনাদের কাছে এটা আশ্বাস করি, বিশ্বাস করি, একটা দেশের পরিবর্তন ছাত্ররাই করতে পারে। এই ছাত্র বলতে আমি শুধু জাতীয়তাবাদী ছাত্রদল বলছি না, আমি ছাত্র সমাজের কথা বলছি। এদেশের যত ঐতিহাসিক পরিবর্তন হয়েছে সব পরিবর্তনের মূল ছাত্ররা। যখন অন্যায় অত্যাচারের প্রতিবাদ কারা করেছে ছাত্ররা, 69-এর গণঅভ্যুত্থান কারা ঘটিয়েছে ছাত্ররা 11 দফার মাধ্যমে। 62 সালের শিক্ষা আন্দোলনে ছাত্ররাই ভূমিকা রেখেছিল। 52-এর ভাষা আন্দোলনে আজকে যারা যারা দাবি করে না, সেদিন ছাত্রদের বুকের তাজা রক্ত দিয়ে এই ভাষা মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করে। এবং 69-এর ছাত্রদের যে সম্মিলিত প্রয়াস, গণঅভ্যুত্থান, সেই অভ্যুত্থান শেখ মুজিবুর রহমান যেখানে ফাঁসি রশি পড়ে গলায়, সেখান থেকে সে নিঃশর্ত মুক্তি পেয়ে মানুষের সামনে আসে। সুতরাং ইতিহাস যদি পড়তে চাই, ইতিহাস যদি ঘাটতে যাই, তাহলে ছাত্রদলকে তাদের অবদানকে আলাদা করে এই দেশের ইতিহাস হবে না 100 বৎসরে।
কিন্তু আজকে সেই ছাত্র সমাজের কাছে মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। প্রত্যাশা পূরণের অদম্য বাসনা আপনাদের আছে, কিন্তু পারিপার্শ্বিক অবস্থায় আপনাদের সেই চেতনাবোধের বিস্ফোরণ পড়ানোর সুযোগ থাকে। আপনারা মাঝে মাঝে যান বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে আপনাদেরকে রক্তাক্ত হয়ে ফিরে আসতে পারে। ছাত্ররা তো বিশ্ববিদ্যালয়ে যাবে কেন? তারা বিশ্ববিদ্যালয়ে থাকবে। ছাত্ররা ক্যাম্পাসে মিছিল করবে, প্রতিদিন করবে। ছাত্ররা আড্ডায় থাকবে ক্যান্টিনে ছাত্রদের নেতৃবৃন্দের সাথে। আর ছাত্ররা যেদিন ক্যাম্পাস ছেড়ে রাজপথে আসবে সেদিন কোন সরকার টিকে না, এই হল ইতিহাস। কিন্তু আজকে আপনাদেরকে ক্যাম্পাসে যেতে লড়াই করতে আপনি নিয়মিত বেতন দিচ্ছেন, আপনি একজন রেগুলার ছাত্র, কিন্তু আপনি সেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দাঁড়িয়ে বলতে পারছেন না আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র। কেন? এটা হল আগ্রাসী শক্তির চক্রান্ত। আর এই আগ্রাসী শক্তির যারা মদত দিচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত করতে, জাতীয় স্বার্থকে নির্বাসিত করতে, বঞ্চিত এবং প্রতারণা করতে, যারা আজকে শুধু ক্ষমতায় থাকা একটি ঐতিহাসিক মনোবৃত্ত নিয়ে আছে, তারাই প্রতিবাদের কণ্ঠগুলি রোধ করা এই যুবক মানিত ছাত্র। কবি বলেন, যৌবন যার যুদ্ধ সময় যাওয়ার সময় তার। সুতরাং আজকে এই যুবক ছেলেরা পথে পান করে ঘুরে বেড়াচ্ছে, তারা তাদের প্রতিষ্ঠান থেকে প্রতিবাদের মিছিল নিয়ে রাজপথে আসতে পারছে না। রাজপথে এইভাবে থাকা আর ক্যাম্পাস থেকে আসার মধ্যে একটা ভিন্ন রূপ আছে। আমরা ভাগ্যবান যখন ছাত্র ছিলাম, আমরা ক্যাম্পাসে থাকছি, আমরা মিছিল করতে পারছি, আমরা রাজপথে ক্যাম্পাস থেকে আসছি মিছিল নিয়ে। কিন্তু আজকে আপনাদের যে মিছিল নিয়ে ক্যাম্পাসে যেতে পারে, সেখানে আপনাদেরকে যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়। এটা আপনাদের জন্য একটা অভিশপ্ত জীবন, বিশেষ করে বর্তমান ছাত্র সমাজের জন্য। এই দাগ উড়াল খন্তি আর অস্ত্র নিয়ে মানুষকে জিম্মি করে চাঁদা আদায়, এটা ছাত্র সমাজের কপালে কলঙ্কে ছিল। যারা বর্তমানে ক্ষমতাসীন দলের ছাত্র রাজনীতির নামে তারা যে অপকর্ম করছে, এটা জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায়, এটা ছাত্র সমাজের জন্য কলঙ্কের অধ্যায়। সুতরাং বিপ্লবী চেতনা বোধ, যে শক্তি, যে বয়স, যে সময়, এই সময়টা অকারণে হারিয়ে যেতে পারে না। সেই করে আমি বলব, আমরা 17 বছর লড়ছি, এর মধ্যে আপনাদের অনেক কমিটি হয়েছে, অনেক নেতৃত্ব আছে। বর্তমান নেতৃত্ব যেন হয় শেষ নেতৃত্ব, ফেসিবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে। আপনারা সেই আদর্শকে সামনে রেখে আগামী দিনে পথ চলবে। আমি ছাত্রদের ইতিহাস অনেক বলতে পারব। এই একজন আমাদের নেতা ছিলেন কর্নেল মুস্তাফিজুর রহমান, তিনি দ্বিতীয় মহাসচিব দলের, অর্থাৎ বিচন্ত্রীর পরে কর্নেল মুস্তাফিজুর রহমান, আসাম মুস্তাফিজুর রহমান, তিনি দলের ভাগ ধরেছিলেন মহাসচিব হিসেবে। তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি অক্লান্ত পরিশ্রম করে এই ছাত্রদলটি গঠন করেছিলেন। সেই কারণে সেই সময় কর্নেল মুস্তাফিজুর রহমান সকল ছাত্রের মুখে একটি নাম ছিল, নেতা না, ভাই না, বড় ভাই। অর্থাৎ কর্নেল মুস্তাফিজুর রহমান ছিল সকল ছাত্রদের কাছে বড় ভাই। অত্যন্ত রাগী মানুষ মনে করত, চেহার দিকে তাকাতে ভয় লাগত, কিন্তু তার অন্তর আত্মাটা একটা শিশুর মতো ছিল। যেই কারণে তিনি ছাত্রদের সাথে যখন কথা বলতেন, তখন ছাত্ররা, আর জিয়া রহমান অনেক কথা বললে আপনারা মনে কিছু করেন না। জিয়া রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যায়, সেদিন তার উপর আক্রমণ হয়েছিল।
কিন্তু তিনি কিন্তু এই আক্রমণকে মাথা পেতে নিচ্ছেন। তিনি আগে গিয়েছেন ঢিল খাওয়ার পরেও কাউকে গুলি করতে দেয় নাই তার নিরাপত্তা কর্মীদেরকে। তিনি সামনে বাড়ছেন আর বলছে আপনারা আসেন, আপনাদের কি দাবি আছে আপনারা বলেন, আমি আপনাদের সাথে একাত্ম হয়ে আপনাদের সাথে থাকতে চাই। তিনি কিন্তু সেদিন জয় করছেন বিশ্ববিদ্যালয়ে তিনি জয় করেছেন। তিনি সেদিনকার ছাত্রদের মন জয় করতে পেরেছিলেন। সুতরাং যেহেতু যুবদলটা আগে গঠিত হয়েছিল এবং যুবদলটা তখন সংগঠিত, সেই কারণেই আমাদেরকে সারা দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এই ছাত্রদলকে বেড়ে ওঠার পিছনে আমাদেরকে পিছিয়ে ছায়ার মতো থাকতে হতো। জড়মান ছাত্ররা রাজনীতি করবে, শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, উৎপাদন মন্ত্রী রাজনীতির চেতনা বোধ তাদেরকে জানতে হবে, শিখতে হবে। তাই তিনি এই স্বাভাবিক জেনারেল এডুকেশনের চেয়ে বেশি জোর দিয়েছিলেন কারিগরি শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে। অর্থাৎ শিক্ষিত বেকার যুবক নয়, শিক্ষা শেষে প্রত্যেকটি হাতে হবে কর্মের হাত বেকার থাকলে জাতির উন্নয়ন সম্ভব হবে না। এই দূরদৃষ্টি নিয়ে তিনি ছাত্র রাজনীতিতে একটি আমূল পরিবর্তন তিনি আনতে পারবেন। ছাত্র অবস্থায় এখন যেটা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই কাহিনী তো পত্রিকার জায়গা হবে না প্রতিদিন লাগবে। আর এই কাহিনী দেখলে আমরা লজ্জিত হয়ে আমাদের মাথায় হেঁট হয়ে যায়। আমাদের সন্তান, আমাদের ভাই, ওরা কিনা এত খারাপ এমন একটা কিঞ্চিত খারাপ কাজ করেছিল তৎকালীন ছাত্র নেতৃত্বের মধ্যে কয়েকটা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে সাথে 11 জনকে বঙ্গভবনে ডাকলেন। ছোট্ট একটা ঘটনা নেই, বলল টাকার দরকার, টাকা রোজগার করতে হবে, তার ছাত্র অবস্থায় কেন, ছাত্র রাজনীতিতে কেন, এখন কি আগের মধ্যে লড়ে যাওয়া না বিদেশে যাওয়া। ওনার জীবনের একটা ইতিহাস, 11 জন ছাত্র নেতাকে সেই দিন পাসপোর্ট করে বিদেশে পাঠিয়ে দেন, দেশে ঢুকতে দেন না। তার মধ্যে একজন পরে ফেরত আসলো, ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম হোসেন। তিনি অধ্যাপক গোলাম হোসেন নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের কিন্তু দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। অর্থাৎ জিয়াউর রহমান সোহাগ করতেন, শাসন করতেন, তিনি দুটোই পাশাপাশি রাখতেন। তিনি যেমন আদর করতেন তেমন তিনি কঠোর শাসন করতেন। সেই কারণেই আমি জিয়াউর রহমানের কথা কি বলবো, অনেক কথা, সেই কথা শেষ করতে গেলে সারাদিন বললেও শেষ করবে না। তবে আমার ক্ষুদ্র জীবনে অনেক জ্ঞানী মানুষের সান্নিধ্য লাভ করেছে, অনেক বড় বড় রাজনীতিবিদের সান্নিধ্য লাভ করেছে। তারপরে আমি যা বুঝেছি, জিয়া তুলনা জিয়াউর রহমানের সাথে কাউকে তুলনা করে ছোট করারও প্রয়োজন নাই, আর জিয়াউর রহমানকে বড় করারও প্রয়োজন নাই। কারণ সততার প্রশ্নে তিনি অভিজ্ঞ, রাষ্ট্র পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছেন। জাতিকে বিখণ্ডিত নয়, ঐক্যবদ্ধভাবে সৃজনশীল কাজে রাষ্ট্রীয় উন্নয়নে তিনি জনগণের অংশীদারিত্বতা নিশ্চিত করছেন। তিনি বিশ্বাস করতেন, উইদাউট দি পার্টিসিপেশন ফ্রম দি পিপলস স্টেট ক্যান নট বি কন্টিনিউ। মানে দেশ যেটা কন্টিনিউ সম্ভব করতে পারে না জনগণের অংশীদারিত্ব ছাড়া। তিনি তার প্রতিটি কাজে জনগণের অংশীদারিত্বতা অত্যন্ত অনুপ্রেরণার সাথে করেছেন। তিনি ছিলেন স্বল্পভাষী, ইউটিউবে তিনি পরচর্চা পরনিন্দা করতেন না। তাকে অনেক গালে জেলার দিতে আসতে ক্ষমতা আছে, কিন্তু কোন প্রশ্নের উত্তর তিনি দিতেন না। একদিন ক্যাপ্টেন হারেন চৌধুরী সমবায় মন্ত্রী, মিনিস্টার, পল্টন একজন সবাই জিয়াউর রহমানকে যা মন চাই তাই বলেছে আওয়ামী লীগের নেতারা।
কিন্তু সবারই রক্ত টক করছে উত্তর। ক্যাপ্টেন হারেন চৌধুরী জিয়া রহমানকে 27 নম্বর দোতলার অফিসে বলুন, স্যার কথা আছে, বসেন। খুব উত্তেজিত মনে হচ্ছে ব্যাপারটি। বলে না স্যার, একটা ফাইনাল করতে হবে। কি ফাইনাল? বলে আমাদের রাজনীতিটা আজকে নির্ধারণ করতে হবে। রাজনীতি নির্ধারিত না করে কি রাজনীতি করছেন নাকি? প্রেসিডেন্ট জিয়া রহমান উত্তর দিল, কি রাজনীতি বলে? এই যে আজকে পল্টন ময়দানে ওরা এটা সে বলছে, সব আমার কানে আছে। তার কি কোনো উত্তর নাই? না, কোনো প্রয়োজন নাই। আমি নতুন ধারায় নতুন চিন্তায় দেশকে করতে চাই। আমার 19 দফা কর্মসূচি বারামানিক ধারে পৌঁছে ওদের কথা বলে সময় নষ্ট করবেন না। ওরা কম্বল চুরিতে খ্যাত, এটা সেটা অনেক কিছু আছে, এটা জনগণ জানে। আর জনগণ জানে বলে ওদেরকে প্রত্যাখ্যান করছে। সুতরাং ওদের সম্পর্কে আপনার মুখ দিয়ে কেন কথা বলতে যাবে? কেন বলতে যাবে? এই তো যেমন প্রত্যেকটি রাজনীতিবিদ নেতাদেরকে বঙ্গবন্ধু ডেকে ডেকে চা খাওয়াতেন, তাদের সাথে গল্প করতেন। অর্থাৎ থেকে দেশ চালানোর জন্য তিনি একটি কালেকটিভ ইনিশিয়েটিভ দিয়েছিলেন। তিনি সকল রাজনৈতিক দল, এই আওয়ামী লীগের নেতারও জিয়া রহমানের বঙ্গবন্ধু গিয়ে তার সাথে গল্প করেছেন। সকল রাজনৈতিক দলের নেতারা তিনি অবসর করে তিনি থাকতেন। জিয়া রহমান মারাত্মকভাবে দলটাকে মনিটরিং করতেন এবং যখন কখন তাকে টেলিফোন করতেন সেটা বোঝা ছিল খুব ভাগ। একদিন দুপুর বেলা, তখন ওই 27/9 পল্টনে আমাদের পুরানা পল্টনে অফিস, মাত্র রাষ্ট্রপতি নির্বাচন গেছে। আমরা কতিপয় 5-7 জন ছেলে দুপুরবেলা কিন্তু খেয়ে দিয়ে কেউ চেয়ারে একটু ঘুমায়, কেউ গল্প, হঠাৎ করে টেলিফোন পায়। টেলিফোনটা ধরলাম, ধরার পরে বলল যে আবুল কাসেম সাহেব আছেন নাকি? অর্থাৎ আবুল কাসেম মানে যুবদলের প্রেসিডেন্ট, একটা সেক্রেটারি কি বলছে, ইউথ মিনিস্টার। তার বলল যে না, উনি তো এখন অফিসে আছে। আমি জানতে চাইলাম কে বলছেন। আমার তো জানতে হবে কেন করছে। বলল প্রেসিডেন্ট বলছে। আমি বললাম কোন জেলার প্রেসিডেন্ট? কারণ যুবদল অফিসে তো আগে থানা জেলার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট। আমি সরাসরি বললাম পার্লামেন্ট জায়গা নাই। 5 মিনিট পর আবার টেলিফোনটা বাড়তে ধরল। এবার প্রেসিডেন্টের এডিসি বলছে, তো মহামান্য প্রেসিডেন্টের এডিসি বলছি তিনি কথা বলতেন। টেলিফোনটা ধরার পরে বুঝলাম 5 মিনিটের যে কণ্ঠটা, সেই কণ্ঠটা। এখন আপনারা একটু ভাবেন তো তখন আমার অবস্থাটা কি। আমার যদি প্রেশারে যদি তাহলে কি হচ্ছে? তো বলতে আমার দিদা নাই, বুকটা ধরপড় করছেন, কি করলাম, কি উত্তর দিই? এখন কথা বলছেন, জোরে একটা ধমাকে বলে কথা বলছেন না কেন? আমি খুব আস্তে আস্তে মধ্যে বেরোলো, সরি স্যার, নো সরি, আমি ভুল করেছি। প্রেসিডেন্ট সরাসরি টেলিফোন করে, আপনি ভুল করেন না। কথা বললে আমাকে একটু মোটামুটি ভাবে নিশ্চিত করবো যে আমার আর কোনো ভয়ের কোনো কারণ নাই। এটা আমারই ভুল। একটা প্রেসিডেন্ট একটা অফিসে টেলিফোন করবে, লোকে হয়। এই যে এখন আপনি কথা বলতেছেন, এডিসি যখন লাগিয়ে দিচ্ছেন, এই কিন্তু জিয়া রহমান। এবং কোন মন্ত্রী কি করে রাত্রিবেলা কোন তার কাছে খবর থাকবে, তিনি সাথে সাথে যেভাবে যেটুকু অ্যাকশন নিতে পারে। একজন প্রয়াত মন্ত্রী, আওয়ামী লীগেরও মন্ত্রী ছিল, পরে জিয়া রহমানের মন্ত্রিসভা মন্ত্রী উত্তরবঙ্গের, আবার তিনি এরশাদের মন্ত্রী হয়ে করেন। কেন তিনি জিয়া রহমানের কাছে জানাইল সন্ধ্যার পরে উনি গাড়িতে উঠতেন। তো কোথায় যায়? আপনি প্রেসিডেন্ট, আপনার আমি কি করে বলি? তার মানে একটা খারাপ ইঙ্গিত করলো। আচ্ছা, সমাধান হয়ে যাবে। তো ওই লোককে প্রতিদিনই 8টা বাজে ধানমন্ডি অফিসে থাকতে হবে, আসে। জিয়া রহমান তো রাত্রি 2টা-2:30 পর্যন্ত কাজ করে, আর সে বসে থাকে এরকম করে 7 দিন পার থেকে। অর্থাৎ সন্ধ্যাকাল সময় অন্যখানে সে কি করতো না করতো সেটা বুঝে নিতে হবে। এখন 7 দিন তো তার একদিন বেরোচ্ছি
ওই লোক সামনে বারান্দায়। তো ওই লোক বলে যে স্যার আপনি এত রাত্রি যাবেন তখন প্রেসিডেন্ট সাহেব বলল ভোলা সাহেব আমি রাত্রি জেগে থাকি বলে আপনারা ঘুমাতে পারেন। কথাটা ঠিক রাখতে যে একটা দেশের অভিভাবক রাষ্ট্রপতি আমি জেগে থাকি বলেই তো আপনারা ঘুমাতে পারেন। অর্থাৎ জনগণের ঘুম নিশ্চিত করতে হলে রাষ্ট্রের কর্ণধারকে জেগে থাকতে হবে, সে ঘুমাতে পারে না। এমন খন্ড খন্ড ছোট ছোট কথার মধ্যে দিয়ে যে প্রাণীগুলি যে আমাদের মধ্যে আছে, যা আমাদের এখনো মনে আছে, এখন এটাকে লালন করার চেষ্টা করি। সেই কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, অনেক ইতিহাস লিখতে হয়। আমার হঠাৎ করে অনেকের অনুরোধে আমি এখন লেখা শুরু করলাম। আমি 30,000 ওয়ার্ড লিখলাম, কিন্তু জিয়াউর রহমানের কর্মজীবনের এখনো 5% লিখতে পারিনি। এটা একটা বিশাল ব্যাপার। মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলন, নাকি খালেদা জিয়া, জিয়া রহমানের থেকে শুরু কত কিছু না, ফেরত যে কত হবে জানি না, তুমি চেষ্টা করে দেখি ছাপি বা না ছাপি একটা দলিল থাকে। সেখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন, কারণ আমরা ভাগ্যবান যে জিয়ার খাওয়ার টেবিলে বসে খেতে পারছি, তার সাথে তর্ক করতে পারছি। তিনি কিন্তু সমালোচনাকে খুবই করতেন, আহ্বান করতেন। কেউ যদি তাকে এই যে আপনারা বক্তৃতার সময় দিলে বলেন না যে পাম মারতেছে বা চাকরি বাড়িতে করতেছে, এই জাতীয় ভাষা যদি কারো মুখে আসতো, বলতে চোখ দেখা, অনেকের ব্যাংক খেতে গেলে দেখা সারা অন্য শব্দ চোখ দেখা বস, তার বলতে কথা। আপনি বক্তৃতা দিচ্ছেন এইটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা সঠিক হচ্ছে না, এটা ব্যাঠিক হচ্ছে, উনি কিন্তু অপরপটে হাতে তাড়িয়ে দিলেন, আপনি আরো বলেন। অর্থাৎ সমাজের চিত্রটা আপনার মুখ থেকে বেরিয়ে আসুন, দলের ছোট বিচ্ছুতিগুলি কারো মুখ থেকে বেরিয়ে আসুন। যদি ত্রুটি আমি না জানতে পারি তাহলে আমি সেটা সমাধান করবো কিন্তু। অর্থাৎ জিয়াউর রহমান সমালোচনায় বিশ্বাস করতেন। তিনি সবসময় বলতেন criticism is the beauty of democracy। আর প্যাশন্স, এই যে ধৈর্য ধারণ, অপর পক্ষকে আঘাত না করা, সেই জন্য একেবারে প্রশ্নটা ক্যাপ্টেন হারেন চৌধুরী উত্তর দিয়েছিল যে প্যাশন্স ইজ দ্য প্রিকন্ডিশন অফ ডেমোক্রেসি। কি সেই ধৈর্য আছে আমাদের মধ্যে? আমাদের নিজেদের মধ্যে আছে মনে হয় নাই। আমরা হঠাৎ খেতে যাই, আরে পদটা পাইলাম না কেন, আর একটু জানবো চেষ্টা করি না, অপেক্ষাও করি না। এই যে এখানে আমান আছে, আমি এখন চিনলাম, হয়তো চেহারাই চিনি, নামের সাথে আমান চিনি না। কেউ তো গ্রেপ্তার হয়েছিল, যথেষ্ট টর্চার করছিল। হ্যাঁ আমান এই যে আজকে ওরা চিনি, কিন্তু নাম আর চেহারায় আমি নিতে পারি নাই। ওদের কোর্টে আমার 6টা মামলার মধ্যে একটা মামলা আটকে দিল। কি আটকে দিল? পুলিশ কর্মকর্তা বলছে কেউ লক্ষ্য করে আমানুল্লাহ আমান উনি 164 করছে ওনার সম্পর্কে। এখন আমাদের উকিলরা বলছে আমানুল্লাহ আমান তো জেলে ছিল, তাই আমানুল্লাহ আমান না, ছাত্র আমানুল্লাহ আমান। তারপরে আমাদের আইনজীবীরা যার মাধ্যমে সে জামিনটা হয়েছে সে উপস্থিত ছিল, তখন বলছে যে আমানুল্লাহ আমান ছাত্র নেতা অলরেডি বেল আউট। তখন একটু আর বিরক্ত হয়ে জজ সাহেব বলল যে জিয়ারু সাহেব 164 আছে তো জেনে আসছে, যিনি 164 করলেন তিনি বেল আউট, এই খবরটা রাখেন না কেন? তারপরে আর কি করা হলো, আমার জামিনটা হলো না, ওই 164 সে দিছে কি দেয় না এটা শোনা কথা, অর্থাৎ ওখানে বলা হইল। আর দিতেই পারে, আমরা যখন দল করি, আপনারা যখন রাজনীতি করেন, কখনো কোনো হুকুম তো দিতেই পারে, এটা তো কোনো অন্যায় না। আমি হুকুম দিয়েছি আমানকে, তাই আমান লাঠি সুতালে মারামারি করছে, হ্যাঁ করতেই পারে। আমরা নির্দেশ দিতেই পারি স্বৈরাচারীর বিরুদ্ধে, ঠিক কিনা? এটা তো অস্বাভাবিক কিছু, এটা তো অন্যায় কিছু না।
এখন রাকিব যদি কোনো নির্দেশনা না দেয় সত্য হাত দুটো বসে আছে, পরে বলবেন রাকিব ভাই প্রেসিডেন্ট এমন ঘটনা করলো, আমার কিছু বললো না, আমরা তো রেডি ছিলাম, আমরা সেদিন দেখা দিতাম, এরকম কথা আসে না। তো সুতরাং যারা লিডার তারা তো কর্মীদেরকে নির্দেশ দিবেই। তো জিয়াউর রহমান রাজনীতিবিদদের নির্দেশ দেয় নাই, সেই কারণেও তো জিয়াউর রহমান কি করছে, আমি অন বিহাফ অফ দ্য পলিটিশিয়ান তিনি সেদিন উচ্চকণ্ঠ বলেছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছে। আমাদেরকে পাক হানাদার বাহিনীকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, মাতৃভূমিকে রক্ষা করতে হবে, আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন। উনি যদি সেদিন এই কথা না বলতেন, ওই তাজউদ্দিন সাহেব ভারত পর্যন্ত যাইয়া প্রবাসী সরকার গঠন করতে পারতেন না। সে কারণে আমি বলছি যে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার অভাব নাই, সব প্রবাসী মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের সাথে তাদের কোন সম্পর্ক নেই। আর জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। হি ইজ দ্য ফার্স্ট ম্যান, তিনি বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিলেন রৌমারীতে দুটি ধারাকে কেন্দ্র করে, যেখানে সিভিল সার্জন, যেখানে আদালত বসত, যেখানে ট্যাক্স আদায় হতো, অর্থাৎ বিশ্বকে দেখাতে হবে যে সিম্বল অফ দ্য স্টেট তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এবং 12 লক্ষ টাকা তখন আমাদের এই অস্থায়ী সরকারের কাছে প্রেরণ করেছিলেন, বাকি টাকা তিনি যুদ্ধে খরচ করেছেন। শুধু কত ক্রিয়েটিভ লোকটা চিন্তা করেন, একটা রাজনীতিবিদ যা না ভাবেন ভাবার কথা, সে রাজনীতিবিদরা ভাবলো না, জিয়াউর রহমান ভাবলো। এটি তো যথার্থ। কেউ কেউ বলে যে জুলাই মাসে গ্রেপ্তার হলেন এবং খালেদা জিয়া 7 জুলাই জিয়া থেকে সিদ্দেশন থেকে হাসিনা ইঙ্গিত করে কিছু বলতে চায়। খালেদা জিয়া যুদ্ধের সময় করেছিল, ভালো কথা কইছিল, সবাই জানে তিনি গ্রেপ্তার ছিলেন। তবু কোন কিশোর না, অনেকটা শিশু করলেন। আর আমাদের বর্তমান ভারতবর্ষ তারেক রহমান বয়স তার 6 সাল, তাদেরকে নিয়ে দুটি সন্তানকে নিয়ে তিনি ক্যান্টনমেন্টে আটক ছিলেন দীর্ঘ কত মাস। আমি ডুবু হাসিনাকে জিজ্ঞেস করতে চাই, ডুবু আপনি কইছিলেন ধানমন্ডি 28 নম্বর বাড়িতে এটা ভাড়া কে দিত? পাকিস্তান সরকার। আপনার বাড়িতে নিরাপত্তা দিত কারা? পাকিস্তানি কর্নেল মেজররা। আপনি বলেছেন আপনার যে সন্তান জয় যেদিন ভূমিষ্ঠ হয়, আপনাকে যে ডিউটি দিয়েছেন মেডিকেলে, সেই সুবিধা চালিয়েছেন কর্নেল সাহেব। মাঝে মাঝে যেতেন মেডিকেল চেক আপ করতে যেতেন মেডিকেলে, সেই গাড়িটা চালাইত পাকিস্তানি আর্মিরা। 9 মাস পাকিস্তানের বাজার খেয়েছেন, ভাত খেয়েছেন, মাছ খেয়েছেন, ডাল খেয়েছেন, মাংস খাইছেন, আরামে দিন কাটাইছেন। আপনি খোঁজ করেন খালেদা জিয়া কোথায় ছিলেন না? এটা আপনার মানায়? মানায় না, মানায় না। সুতরাং কোন অর্জনে যার কোন পরিশ্রম নাই, ত্যাগ নাই, তার অহমিকা থাকা ভালো না, তার বেশি গর্ব করে কথা বলা ভালো না। যার অবদান থাকে তারা কিন্তু বলে না, তাদের কথা মানুষ বলে, জিয়ার কথা মানুষ বলে। জিয়া তো বলে যায় না জীবনে কিছু, ঠিক না? হি হ্যাজ ডান লট ফর দ্য নেশন। প্রতিটি পদে 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 এমন কোন জায়গা নাই যেখানে জিয়ার পদার্পণ ছিল না। শিল্পে যান, কৃষিতে যান, খাল খননে যান, শিক্ষায় যান, তারপরে বাণিজ্যে যান, নতুন নতুন শিল্প কলকারখানায় যান, মধ্যপ্রাচারের বাজার দখল করা, প্রশিক্ষণ দিয়ে যে চাকরি দিয়ে বিদেশে পাঠানো, গার্মেন্টস সেক্টর যে আমাদের একটা সম্ভাবনাময়, তিনি সেই স্বপ্নটা দেখেছেন না, সেই স্বপ্নটা বাস্তবায়ন করেছেন। কিসের উপরে দাঁড়িয়ে এখন সরকার চালাচ্ছেন? বিদেশি রেমিটেন্স, কাজ, শ্রমজীবী মানুষের আর গার্মেন্টসের। এই দুটি ছাড়া শেখ হাসিনা কি আনতে পারছেন? কোথেকে আয়াতপত্র তৈরি করছেন? পারেন নাই। যখন যা ছিল তা দিয়েছেন আপনার মুখের ভাষা অনুযায়ী। আপনি একদিন বলেছিলেন ইন্ডিয়াকে আমি অনেক দিচ্ছি, আমার আর দেওয়ার কিছু নাই,
ইন্দিরা চিরদিন মনে রাখতে হবে। তার মানে আপনি ইন্ডিয়াকে অনেক কিছু দিচ্ছেন, আনছেন বাংলাদেশের জন্য কিছুই আনেন নাই, বরং বাংলাদেশটা আগামী দিন অনিশ্চিত সার্বভৌমত্ব একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। এই ভিত্তি ভাঙতে হবে আমার সেই শত শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ। সেই জিয়া তিনি বীরুত্তম, আমি বলি না, তিনি সব উত্তমের উত্তম, তার নাম জিয়া। জিয়া আসলে মৃত্যুবার্ষিকী। জিয়াকে কেন্দ্র করে আমার একটি লেখা ছিল, জন্মে তোমার ধন্য হলো বাংলাদেশের মাটি, দেশ দরদি জিয়া তুমি সোনার চৌখাটে। জিয়া রহমান সোনার চৌখাটে, জিয়া রহমান সমালোচনার ঊর্ধ্বে, জিয়া রহমানের দেশকে নিয়ে কোনো কটাক্ষ করার সুযোগ নাই, তার সততা নিয়ে কোনো কথা বলার কোনো মানুষের সুযোগ নাই। সুতরাং আমি অনেক লোক দেখেছি, কিন্তু আমি একটি লোককে মনে রেখেছি, সেটা হল আমার দেখা জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান যখন হারিয়েছে আরেকটি জিয়া দেখব, এটা আমি আশা করি না, কিন্তু তারপর জিয়াউর রহমানের চিন্তা চেতনা ধারাবাহিকতা পূর্ণ করছেন বেগম খালেদা জিয়া 9 বছর রাজপথে থেকে। তাকে আটকে যারা দলটাকে ধ্বংস করতে চায় তাদের মধ্যে চুন কালি দিয়ে আজকে ভারপ্রাপ্ত তারেক রহমান, চেয়ারম্যান তারেক রহমান আজকে দলের হাল করেছে। প্রায় তাকে নিয়ে আসবে না, ওই ক্ষমতা আপনার নাই। তাকে আনতে হবে না, সে মাতৃভূমিতে আসবে, যেদিন আসবে সেদিন যে ঢেউ উঠবে, সেই ঢেউ আপনি কোথায় তলায় দেবেন, ভেসে দেবেন, সেটা নিয়ে হবে, সেটা নিয়ে ভাবেন। আমাদেরকে আজকে আগামী দিন জন্য, দেশের জন্য, সকলের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই 3 নেতা দরকার, যিনি আমাদের অগ্রভাগে আছেন, নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তাকে আপনারা দয়া করে ফাঁকি দিবেন না, সততার সাথে তাকে সহযোগিতা করেন, সততার সাথে অনুসরণ করেন। আমরা রেখে যেতে চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী জিয়া রহমান, খালেদা জিয়ার পর আগামী দিনে তারেক রহমানের লেখা হবে স্বাধীনতার সার্বভৌম গণতন্ত্রের অত্যন্ত। আমি মনে হয় এইটাই সবাই প্রত্যাশা করে আপনাদের সাথে। সেই কারণেই ওনার অক্লান্ত পরিশ্রমের ফসল যাতে নষ্ট না হয়, তা যেন সংরক্ষিত হয়, এবং কথায় নয় কাজের মধ্য দিয়ে আন্তরিকতা দিয়ে তাকে অনুসরণ করবেন। তাহলেই বিএনপি সার্থক হবে, তারেক রহমান সার্থক হবে, দেশবাসী মুক্তি পাবে। লম্বা সময় নিলাম, আর নেব না। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে যখন থাকেন, আন্দোলন করতে হবে সে কথা মনে রাখবেন। বাংলাদেশ জিন্দাবাদ, হোক 10 নীতি বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু কামনা করছি। ভারতবর্ষের চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল